প্রিয় দর্শক, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজ আমাদের অতিথি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন। আব্দুল বাতেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। আর এছাড়া অংশগ্রহণ করেছেন বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে। একটি ইউনিট গঠন হয়েছে সিরিয়াস ক্রাইম ইউনিট, অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 4টি ইউনিট রয়েছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এবং 2016 থেকে সিরিয়াস ক্রাইম ইউনিটের যাত্রা শুরু হয়েছে। আমরা অনুষ্ঠানের শুরুতে সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনার কাছে জানতে চাইব যে 2016-তে যখন এই ইউনিটটি, সিরিয়াস ক্রাইম ইউনিটটি গঠন হলো, তখন আপনি এই ইউনিটের দায়িত্ব, অর্থাৎ 4টা ডিভিশনের পাশাপাশি 4টা ডিভিশনের 49টা থানার পাশাপাশি আরেকটা ইউনিটের বাড়তি দায়িত্ব আপনার ঘাড়ে আসলো। তো এই ডিভিশনটা মূলত প্রথমে কাজটা কিভাবে শুরু করলো? জি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনারা জানেন যে ডিটেকটিভ ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ, মূল কাজ হলো ইনভেস্টিগেশন এবং অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখা। তো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে ঢাকা মহানগরে এমন সব ঘটনা ঘটে যেগুলার নেচার অত্যন্ত সিরিয়াস প্রকৃতির, যেমন সেন্সেশনাল মার্ডার, আবার কখনো কখনো ডাকাতি, খুনসহ ডাকাতি হয়, বা অনেক সময় গ্যাং অপরাধ এমন সব সংগঠিত হয় যেগুলা আমাদের 4টা ডিভিশনে যে সমস্ত ইনভেস্টিগেটিভ অফিসাররা রয়েছে তাদের থেকে আলাদা করে যদি একটা ইউনিট গঠন করা হয়, তাহলে আমরা মনে করেছি যে তারা ওই পার্টিকুলার সিরিয়াস নেচারের যে সমস্ত অপরাধগুলি হবে সেগুলোতে কনসেন্ট্রেট করা যাবে, এবং ওই ধরনের অপরাধী যারা, তাদের ডাটাবেস তৈরি করা এবং তাদের সম্পর্কে, তাদের অপরাধের জগতে তাদের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইত্যাদি বিষয়গুলি মাথায় রেখে 2016-র প্রথম দিকে এপ্রিল মাসে সিরিয়াস ক্রাইম ইউনিটের নতুন একটা ইউনিট সৃষ্টি করা হয় এবং তারা কাজ শুরু করেছে। তো এই এক বছরের অভিজ্ঞতায় দেখেছি যে সিরিয়াস ক্রাইম ইউনিট এই 4টা ডিভিশনের পাশাপাশি যথেষ্ট সফলতার সাথে তারা ইনভেস্টিগেশন করছে, এবং সিরিয়াস নেচারের যে ঘটনাগুলো ঘটে সেগুলোর প্রতি একেবারে কনসেন্ট্রেশন দেওয়া এবং অ্যাটেনশন দিয়ে পার্টিকুলারলি তদন্তকারী কর্মকর্তারা ওই বিষয়গুলোর প্রতি মনোযোগী হয়, এবং অনেক বিষয়ের আমরা ক্লুলেস অনেক ঘটনার আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং সফলতার সাথে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে সিরিয়াস ক্রাইম ইউনিটের যাত্রা শুরু হবার পর যে সফলতার কথা আপনি বলবেন, ঠিক জানতে চাইবো যে দু একটি উল্লেখযোগ্য কোনো কেসের কথা যেটা এই সিরিয়াস ক্রাইম ইউনিট তথ্য উদ্ঘাটনে সম্ভব হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি একটি ঘটনার কথা আপনাকে বলি যে গত 4 মাস আগে মোহাম্মদপুর এলাকা থেকে একটা কিডন্যাপিং হয়। কিডন্যাপ করে, যাকে কিডন্যাপ করা হয় উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং ওনার ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তো হঠাৎ করে একদিন উনি উধাও হয়ে গেলেন, ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার পরিবারে সে মামলা করলেন এবং মামলার তদন্তের ভার দেওয়া হয় সিরিয়াস ক্রাইম ইউনিট। একটু মাঝখানে বলতে চাই যে এই অপহরণের ঘটনা কিন্তু আমরা মাঝে মাঝে দেখি বা শুনি, কোন ঘটনাটাকে আপনারা সিরিয়াস হিসেবে দেখেন এটা একটু জানতে চাইবো, কারণ এই আপনাদের সিরিয়াস ক্রাইম ইউনিট কীভাবে করে কোনো একটা জায়গায় ঘটনা ঘটার পর যে এটা যে আপনার ইউনিটেই আসতে হবে, এই প্রক্রিয়াটা আসলে কেমন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সিরিয়াস ঘটনা কোনটা হয়, অনেক সময় দেখা যায় যে 10টা অপরাধ বা 20টা অপরাধ সংগঠিত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকাতে, তো কোনোটাই কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে না কিংবা মানুষকে সেন্সিটাইজ করে না। তো ওই ধরনের ঘটনাকে আমরা স্বাভাবিক অপরাধ বলেই মনে করি। আবার কিছু ঘটনা, একটা ঘটনাই সারা দেশকে কাঁপিয়ে তোলে। আবার একটা মার্ডার দেখা যায় যে সমস্ত দেশের মানুষকে নাড়া দেয়। এই ধরনের ঘটনা আপনারা যদি একটু চিন্তা করেন, ভাবেন, আপনারা দেখবেন যে কিছুদিন আগে সিরাজগঞ্জে একটা ঘটনা ঘটেছে, একজন সাংবাদিককে গুলি করে মেরেছে। হত্যার ঘটনা সারা বাংলাদেশে ঘটে থাকে, কিন্তু এই ঘটনাটা সারা দেশের মানুষকে চাঞ্চল্য তৈরি করেছে। সুতরাং এইটাকে আমরা মনে করি যে একটা চাঞ্চল্যকর ঘটনা। আবার দেখা যায় যে ব্যক্তি, এমন কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি
যে যার সমাজে এবং তার দায়িত্বের জায়গা থেকে উনি একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। ওই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি খুন হন কিংবা অপহরণ হন, এই ঘটনাগুলো মানুষকে যে ঘটনাগুলো নাড়া দেয় এবং সার্বিকভাবে সারা চাঞ্চল্য দেশে তৈরি করে, সেগুলোকে ওইগুলোকে আমরা টেনে মনে নিয়ে করি। আসেন। তো মাহমুদপুরের ঘটনাটির এটাই যে বললাম যে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং উনি ওনার এলাকাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই ধরনের একজন মানুষ কিডন্যাপ হয়ে যাওয়াটা খুবই আনইউজুয়াল, খুবই অস্বাভাবিক। তো সেই কারণেই আমরা এই ঘটনাকে চাঞ্চল্যকর ঘটনা হিসাবে আমরা সিরিয়াস ক্রাইম ইউনিটকে আমরা দায়িত্ব দিয়েছি। তো তদন্ত করতে দেখা গেল যে আমরা প্রথমেই ওখানকার যে সিসি ক্যামেরা যেগুলো এখানে ছিল ওই ফুটেজগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি। তো যেই প্রক্রিয়ায় অপরাধটা সংঘটিত হয়েছে একদম ফিল্মি স্টাইলে ঘটনাটা ঘটেছে। তো উনি বাসা থেকে বের হয়ে গাড়িটা ওনার ড্রাইভার পিছন দিক দিয়ে চালিয়ে আসছে, উনি বোধহয় রাস্তার মোড়ে কোনো কাজ ছিল হেঁটে আসছে, আর ওই সামনে একটা মাইক্রো দাঁড়ানো, উনি আসার সাথে সাথে 4-5 জন তাকে ঘিরে ধরলো, তাকে টেনে হেসছে মাইক্রোতে তুললো, তোলার সাথে সাথে মাইক্রোটা চলে গেল। তারপর ওনার ড্রাইভার পিছন দিক দিয়ে ফলো করার চেষ্টা করেছে, একটু পরে আর তাকে ফলো করে রাখতে পারে নাই, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তো এটাই ছিল আমাদের সূত্র। এখান থেকে আমার সিরিয়াস ক্রাইম ইউনিট এটাকে তদন্ত করে ওই সিসিটিভি অ্যানালাইসিস করেছে, ওনার মুভমেন্ট, উনি কার সঙ্গে চলাফেরা করতেন সেগুলা বিশ্লেষণ করেছে, ওনার কার সঙ্গে কথা হয়েছে, ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কার সঙ্গে কি সম্পর্ক, ওনার পারিবারিক জীবনে কার কার সঙ্গে শত্রুতা আছে না ভালো সাক্ষরতা আছে, এই সবগুলা বিষয় অ্যানালাইসিস করে ফাইনালি 18 দিন পরে ওনাকে আমরা চিটাগং থেকে উদ্ধার করে নিয়ে আসছি। হ্যাঁ, নিঃসন্দেহে আমরা ওটা দেখেছি, এটা অনেক বড় একটা সফলতা। ঠিক জানতে চাইবো যে এই সিরিয়াস ক্রাইম ইউনিটির মধ্যে আসলে ডিফারেন্ট কি আছে, অর্থাৎ প্রযুক্তির ব্যবহার যদি আমরা বলি বা অন্যান্য দিকে, যে আপনারা তো অবশ্যই চৌকস অফিসার সহ অন্যান্য দিককে ঢেলে সাজিয়েছেন, তো এই বাহিনীটা বা এই স্পেশালি এই ইউনিটের স্পেশালিটি কি এটা জানতে চাইবো। স্পেশালিটি হলো বেসিক্যালি আমাদের যে সমস্ত অফিসাররা ভালো ট্রেনিং প্রাপ্ত ইনভেস্টিগেশনে দক্ষতা আছে এবং যাদেরকে আমরা মনে করি যে তদন্তের ক্ষেত্রে তাদের যথেষ্ট সফলতা আছে, পাশাপাশি আমাদের এই যে আধুনিক প্রযুক্তি, সেই প্রযুক্তির ব্যবহার যে সমস্ত অফিসাররা ভালো বোঝেন এবং এর প্রয়োগ যথাযথভাবে পারেন, ওই ধরনের অফিসারদেরকে আমরা স্পেশালি সিরিয়াস ক্রাইম ইউনিটে আনার চেষ্টা করি এবং তাদের বেসিক্যালি দক্ষতা এবং আইটিতে ইনভেস্টিগেশনে তার কনসেন্ট্রেশন এবং তার প্রিভিয়াস সাকসেস, এই বিষয়গুলোর বিবেচনায় আমরা তাদেরকে এই ইউনিটে নিয়ে আসি এবং এইটার সফলতা, এই কনসেন্ট্রেশন, তাদের দক্ষতা, এগুলোই তার কাজকে এবং কাজের গতি এবং সফলতাকে আরও সমৃদ্ধ করে। এবার আমরা আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে যাব, আপনারা প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হচ্ছে, ডিজিটাল বাংলাদেশে অবশ্যই আমরা চাই যে তথ্য প্রযুক্তি সন্ত্রাস দমনে একটি বড় হাতিয়ার হয়ে উঠবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি পুলিশ এবং গোয়েন্দা বিভাগ অনেকগুলো মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, যার মাধ্যমে জনসাধারণ সরাসরিভাবে পুলিশকে বিভিন্ন তথ্য জানাতে পারে। জানতে চাচ্ছি যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হলো, এর পরবর্তীতে আসলে জনগণের কাছ থেকে আপনারা কেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাচ্ছেন এবং এটি কি আসলেই কার্যকরী হতে পারছে কিনা। যেমন আমরা দেখেছি আগেও যে জনসাধারণের কাছে যে তথ্যগুলো ছিল সেটি আসলে পুলিশ পর্যন্ত পৌঁছায়নি, অনেক ক্ষেত্রেই একটি কমিউনিকেশন গ্যাপ ছিল। সেই গ্যাপটি পূরণ করতে কি আসলে এই পদক্ষেপগুলো কার্যকর হচ্ছে কিনা? হ্যাঁ, এটা কিন্তু অনেক কমন একটা কনসেপ্ট, সাধারণ মানুষ থেকে শুরু করে সব জায়গায়, যে পুলিশ এবং জনগণের মধ্যে কিন্তু একটা গ্যাপ, স্পেশালি ডিএমপির বাইরে এই কনসেপ্টটা বেশি কার্যকর হয় এবং কোথাও গেলে কিন্তু এই কথা শোনা যায়। ঠিক এই প্রশ্নটার মধ্যে কিন্তু এই জিনিসটা বোঝা যায় যে আপনারা তো অনেকগুলো অ্যাপস করেছেন, তো এখন এই জায়গাটা স্পেশালি এই জায়গাটাতে এখন কতটুকু অগ্রসর হয়েছেন বা আপনাদেরকে মানুষ কিভাবে রেসপন্স করছে? ধন্যবাদ, তোমার প্রশ্নটা খুবই সুন্দর। দেখুন, পুলিশ এবং জনগণ এই দুইটার মধ্যে, এই দুইটা সংস্থা মধ্যে সম্পর্কটা এমন হওয়া উচিত যে পুলিশ সার্ভিস দেয় জনগণের জন্য এবং জনগণ পুলিশের কাছ থেকে সার্ভিস প্রত্যাশা করে এবং এই পরস্পরের প্রতি যে সম্পর্কের জায়গা, এই সম্পর্কের জায়গা এবং আস্থার জায়গা, এটা যদি যথাযথভাবে অ্যাড্রেস করা না হয়, আমাকে যদি জনগণ মনে করে যে ইয়েস, আমার কাছে মানুষের প্রবলেম এবং তার সমস্যা যদি আমাকে জানায় সেটার প্রতিকার আমি দিতে পারবো, এই আস্থা যদি থাকে, জনগণ আমাকে জানাবে,
আর পুলিশ যদি মনে করে যে ইয়েস আমার সার্ভিসের জায়গায় জনগণ নিরাপত্তা দেওয়া, তার সুযোগ সুবিধা দেওয়া, তার জীবনকে নিরাপদ করা, তার চলাফেরাকে নিরাপদ করা, তার পরিবারকে নিরাপদ করা, এটাই আমার দায়িত্ব। এবং এই সম্পর্কটা যত বেশি সুদৃঢ় হবে, পারস্পরিক কাজ করতেও আমাদের জন্য সহজ হবে। এখনকার প্রেক্ষাপট দেখেন, আমরা কিন্তু এই সম্পর্ক উন্নয়নের জন্যই কমিউনিটি পুলিশ করছি, আবার আমরা বিট পুলিশিং করছি, মানুষের বাসায় বাসায় যাচ্ছি, মানুষের বাসায় বাসায় গিয়ে তথ্য ফর্ম দিয়ে আসছি। এই সবগুলাই কিন্তু আমাদের সম্পর্ক বৃদ্ধির জন্যই। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে এটাও আমাদের মানুষের আস্থা অর্জন এবং সার্ভিসটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা পদক্ষেপ। ঢাকা মহানগর পুলিশে হ্যালো অ্যাপস নামের একটা অ্যাপস আমরা ডাউনলোড করে দিয়েছি। পুলিশ হেডকোয়ার্টার থেকেও একটা অ্যাপস ডাউনলোড করে দিয়েছে, যেন মানুষ ঘরে বসে তার সমস্যাটা পুলিশকে জানাতে পারে। এবং ঢাকা মহানগরের প্রত্যেকটা থানাতে প্রত্যেক অফিসার ইনচার্জ তার মোবাইলে এই অ্যাপসটা ডাউনলোড করা আছে। যখনই কেউ তার প্রবলেমটা জানাবে, সেটা আমাদের যে অ্যাপস আছে সেখানে নক করবে এবং সেটা ওপেন করে তার প্রবলেমটাকে অ্যাড্রেস করা হবে। এবং আমরা বিশ্বাস করবেন না, প্রচুর মানুষের কাছ থেকে তথ্য পাচ্ছি, তাদের প্রবলেমের কথা জানাচ্ছে, আবার এটার ব্যাপারে প্রশংসা করছে, কিভাবে এটাকে আরও ইমপ্রুভ করা যায়, সার্ভিসটাকে আরও কিভাবে ঢেলে সাজানো যায়, এই ধরনের সাজেশন আমাদের কাছে আসছে। কিন্তু অ্যাপসগুলোতে কেউ সমালোচনাও করে না পুলিশের? করছে যে এইটা আপনার প্রবলেমটার কথা আমি জানালাম, আমাকে তো ঠিকভাবে রেসপন্ড করা হলো না। তখন আপনারা কি হ্যাঁ, আমরা একটা রিপ্লাই দেই। আসলে সীমাবদ্ধতা সব জায়গায় আছে, আবার কিছু কিছু বিষয় আছে সামাজিক বিষয়, আর কিছু কিছু বিষয় আছে যেগুলা আইনের চোখে অপরাধ। তো আমরা ওই প্রবলেমগুলো দেখি এবং এগুলি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদের যেহেতু ম্যান পাওয়ার এবং আমাদের রেসপন্ড করার যেই কি বলবো এটাকে, যে স্ট্রেংথ, সেই অনুযায়ী আমরা প্রায়োরিটাইজ করি কোন প্রবলেমটাকে আমরা আগে অ্যাড্রেস করব। তো ক্রমান্বয়ে আমরা চেষ্টা করি যে মানুষকে অন্তত মেসেজটা দিয়ে জানানো, ইয়েস আমি আপনার প্রবলেমটা রিসিভ করেছি। এইটা অনেক সময় যদি ক্রিমিনাল নেচারের না হয়, এটা আইনের চোখে যদি শুধু সামাজিক বিষয় হয়, সে বিষয়ে সামাজিকভাবেই সমাধান করা যায়। তো আমরা ওই প্রায়োরিটাইজ করে যে বিষয়গুলো খুব গুরুতর মনে করি সেগুলোকে দ্রুত আগে রেসপন্ড করি, পর্যায়ক্রমে সবগুলাই চেষ্টা করি। তবে এটা ডিপেন্ড করে তার অপরাধের ধরনটার উপরে। ঠিক জানতে চাইবো যে কোন ধরনের অপরাধকে আপনি সবচেয়ে বেশি সামনে দেখছেন যে এই ধরনের অপরাধটা বেশি সংঘটিত হচ্ছে? জি, ঢাকা মহানগরীতে এমন একটা বিষয় যে দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের অপরাধের প্রবণতা তৈরি হয়। কিছুদিন আগে মানুষকে যে অজ্ঞান পার্টি আমরা বলি, ডোপিং গ্যাং, তো মানুষকে অজ্ঞান করে তার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনাগুলো এমন করে ঘটে, ঢাকার বাইরে থেকে তারা টার্গেট ফিক্স করে বাসে ওঠার পরে তাকে যে কোনো প্রকারে পাশে বসে তাকে হয় পানি অথবা একটা সিগারেট কিংবা কোনো জায়গায় এক ডাবের পানি বা রাস্তায় ফুটপাত থেকে কোনো একটা জিনিস তাকে খাইয়ে দিল, তো সে অজ্ঞান হয়ে পড়লো। তো ঢাকার ভিতরে ঢোকার পরে দেখা যায় যে সে পড়ে রয়েছে, তার জিনিসপত্র খোয়া গিয়েছে। তো এইটার খুব তৎপরতা লক্ষ্য করা গেল। তো আমরা ডিবির পক্ষ থেকে এটার বিরুদ্ধে একটা অভিযান শুরু করি এবং অভিযান শুরু করে আমরা মিডিয়াতেও সেটা দেখিয়েছি। প্রায় 25-30 জনের মতো। এই জন্য সচেতনতামূলক অনেক কার্যক্রম হাতে নিয়েছেন, মানুষ যেন সচেতন হয়। বিভিন্ন টার্মিনালগুলোতেও আমরা লক্ষ্য করেছি। তাহলে কি অপরাধের বিষয়টা কি এরকম যে এটা ফ্লোটা এমন থাকে যে 2 মাসে এক ধরনের, তারপরে 2 মাস আরেক ধরনের, আবার ঈদের চেঞ্জ হয়। আবার আপনাদের সময় দেখেছি যে ঈদের সময় নকল টাকার একটা এক্স্যাক্টলি আমি আসছিলাম, এই যে এক ধরনের সিজন এক রকমের অপরাধ মানে প্রবণতা দেখা যায়। তো এইটা আমরা যখন এর বিরুদ্ধে একটা মানে সারাশি অভিযান চালানো হলো এবং তাদেরকে গ্রেফতার করা হলো, আমরা তারা অজ্ঞান করার মতো যে ম্যাটেরিয়ালস আছে সেগুলোকে আমরা জব্দ করেছি। অনেক যারা এই কাজে সম্পৃক্ত তাদেরকে অ্যারেস্ট করেছি, মামলা নিয়েছি। তো দেখা গেল যে অপরাধটা কমে গিয়েছে। এবং এটা হয় কি, আমরা যখন তাদেরকে ওই সুনির্দিষ্ট মামলায় তাদেরকে প্রসিকিউট করি, তো কিছুদিন তারা জেলে থাকে, যতদিন জেলে থাকে ভালো,
তো কোনো এক পর্যায়ে এক সময় গিয়ে তাদেরকে জামিন হয়, জামিন হওয়ার পরে দেখা গেছে এক একজন এই ধরনের অজ্ঞান পার্টির সদস্য 5 বার 7 বার 10 বার পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে এবং তারা জামিনে বেরিয়ে এসে একই রকম কাজ করছে। তো যখন আমাদের অভিযানটা চলে তখন সেটা বন্ধ হয়ে যায়, আবার দেখা যায়। তাছাড়া আপনি যেটা বললেন যে অনেক সময় যেমন পূজা পার্বণ ঈদের সময় দেখা যায় যে জাল টাকার ছড়াছড়ি, তখন গরু কিনতে লোকজন আসে, এসে এই প্রতারণার শিকার হয়। তখন কিন্তু আমরা ব্যাপক প্রস্তুতি নেই। জাল টাকার প্রত্যেকটা গরুর হাটে আমরা টাকা মানে পরীক্ষা করার মেশিন রাখার জন্য বলেছি এবং প্রত্যেকটা গরুর বাজারে সেটা সংগ্রহ করা হয়। পুলিশের পক্ষ থেকে, ডিবির পক্ষ থেকে প্রত্যেকটা গরুর বাজারে এই ধরনের আমাদের টিম কাজ করে এবং মানুষ যেন এই টাকার প্রতারণার শিকার না হয় সেভাবে আমাদের সতর্ক থাকি। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এটা এই ছিনতাই কিন্তু এখন অন্ধকার রাস্তায় মানে হেঁটে যেতে ঘটনা ঘটে, অস্বীকার করার কারণ নাই। বাট আমরা কিন্তু ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানও চালিয়ে যাচ্ছে, প্রচুর ছিনতাইকারী ধরাও পড়ছে। আবার ছিনতাইয়ের ঘটনা আপনি কিন্তু একটা কথাই আপনার কথায় বের হয়ে আসলো একটু আগে যে একই অজ্ঞান পার্টির সদস্য ধরছেন জামিনে বের হয়ে যাচ্ছেন, ধরছেন জামিনে বের হয়ে যাচ্ছে। তাহলে আসলে সমস্যার সমাধানটা কোথায়? কারণ অজ্ঞান পার্টি বলেন, ছিনতাইকারী বলেন, বা ডিএমপি অ্যাক্টেও আপনারা মাঝে মাঝে আসামিদের চালান দিয়ে দেন, তারা কোনো একটা ফাইন দিয়ে চলে আসে। ঠিক জানতে চাইবো যে এটা তো বছরের পর বছর ধরে চলতেই মানে সবসময় এই জিনিসটা আমরা লক্ষ্য করছি। তাহলে এই সলিউশনটা, সমাধানটা আসলে কোথায়? সমাধানটা আসলে কি, আমাদের পুলিশ একটা পার্ট, এই জুডিশিয়াল সিস্টেমে পুলিশ ইজ একটা স্টেক হোল্ডার। তো এখানে যদি আমাদের যে মামলাগুলো আমরা চার্জশিটেড করে কোর্টে আদালতে রিপোর্ট পেশ করি, তখন কিন্তু আমাদের দায়িত্ব অলমোস্ট 80% ডান। এর পরবর্তী দায়িত্বটা কোর্টের। কোর্ট যদি সেটাকে দ্রুত ট্রায়াল করে যদি কনভিকশনের ব্যবস্থা করা যেত, দ্রুত ট্রায়াল সম্পন্ন করা যেত, তাহলে এটা বোধহয় খুব বেশি কার্যকর হতো। কিন্তু দুঃখজনক যে আমাদের এই ট্রায়াল পর্যায়ে এত বেশি মামলা পেন্ডিং যে এগুলা বিচার কার্য বছরের পর বছর লেগে যাচ্ছে। তো তাহলে আসলে টোটাল সিস্টেমের জায়গাটাই আমরা বলতে পারি যে সিস্টেমেই যদি পরিবর্তন বা এই জায়গাটা নিয়ে সরকার যদি চিন্তা ভাবনা করে, তাহলে হয়তো আপনাদের কার্যক্রমও একটা বড় ধরনের আরো মানুষ দেখতে চায়, মানুষ রেজাল্ট দেখতে চায়। এবং এই একটা মার্ডার যদি হয় এবং এই মার্ডারের যদি রায়, ফাইনাল রায় হতে যদি 5 বছর সময় লাগে, তো যে ব্যক্তি খুন হলো তার সংক্ষুব্ধ পরিবার 5 বছর পরে তার মনের যে কষ্ট, আর সাথে সাথে একটা তার পরিবারের সদস্য যদি হত্যা করা হয় এবং এটার বিচার প্রত্যাশী মানুষের মনের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এটা স্তিমিত হয়ে যায়। তো সব ক্ষেত্রেই যদি দ্রুত বিচারটার ব্যবস্থা করা যেত, তাহলে এটা মানুষের মধ্যে যেমন নাড়া পড়তো, মানুষ যেমন কিছুটা হলেও স্বস্তি পেত এবং যারা অপরাধ করে তারাও সতর্ক হতো। আচ্ছা, আমরা আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা প্রশ্ন করুন। আমরা দেখি যে বর্তমান সময়ের প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এবং সবার হাতেই প্রযুক্তি পৌঁছে গিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার যেরকম সুবিধা আছে সেরকম কিছু অসুবিধার সম্মুখীনও আমরা হচ্ছি। এর মধ্যে অন্যতম হচ্ছে সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইমের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা বিভিন্নভাবে ব্ল্যাকমেইলের সম্মুখীন হচ্ছি। পাশাপাশি ছোট্ট একটা ঘটনা যদি উল্লেখ করি যে সম্প্রতিকালে যে কল্যাণপুরে একটি গোয়েন্দা অভিযান চালানো হয়েছে জঙ্গি দমনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা গেছে এটা একটা সফল অভিযান ছিল এবং পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক লেখা দেখেছি, যেহেতু এটা এত সফল ছিল তার মানে এটা নিশ্চয়ই সাজানো ছিল, বা যেহেতু কোনো আইনশৃঙ্খলা বাহিনীর মানুষ আহত হয়নি তার মানে পুরো ব্যাপারটা কি সাজানো কিনা। তো এক্ষেত্রে যে ভুল তথ্যগুলো ছড়াচ্ছে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এটাকে কিভাবে দমন করছে, বা এই তথ্যগুলি কিভাবে যারা দিচ্ছে তাদেরকে কিভাবে সচেতন করছে, বা সাধারণ মানুষ কোথায় তাকালে বা কোথায় খবর পেলে তারা আসলেই সঠিক তথ্যটি জানতে পারবে। আমি তার কথার সাথে একটু অ্যাড করতে চাই। শুধু মানে আমি মনে করি যে যে কোনো ধরনের পুলিশ শুধু না, যে কোনো ধরনের অভিযান এবং যে কোনো ধরনের ঘটনাই, অর্থাৎ আপনাদের অপারেশন শুধু না, লাইক সিটি কর্পোরেশন অপারেশন হতে পারে বা অন্যান্য এনএসআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থাদের বিভিন্ন টাইপের অভিযান আমরা লক্ষ্য করে দেখে থাকি। ঠিক জানতে চাইবো যে কোনো একটা অভিযান হলে, কোনো একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ পজিটিভ দুটো পার্ট হয়ে যায়। তো এটি কিন্তু অনেকেই একটা বিভ্রান্তকর অবস্থায় পড়ে যায়। ঠিক মানে একই রকমভাবে জানতে চাইবো যে ওভারঅল সব কিছু নিয়েই তো আমরা যতটুকু জানি আপনারা একটা মনিটর করেন, ঠিক এই জায়গাটাতে আপনাদের সফলতা জানতে চাইবো এবং যারা বিভ্রান্তকর তথ্য দেয় তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে পানিশমেন্টের আওতায় তাদের নিয়ে আসছেন। সব ভালো কাজের পিছনেও অনেক সমালোচনা থাকে
যেমন ও কল্যাণপুরের ঘটনার কথা উল্লেখ করেছে, যে কল্যাণপুরের যে ঘটনা, আমি ব্যক্তিগতভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেই অপারেশনে থেকেছি এবং নেতৃত্ব দিয়েছি। পুলিশের কাজের প্রতি একেবারে শতভাগ মানুষের যে শতভাগ আস্থা রয়েছে, সেই বিশ্বাস যেমন তৈরি করার ক্ষেত্রে আমাদের যদি দুর্বলতা থাকতে পারে, আবার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় পৌঁছার জন্য হয়তো বা আমাদের আরও সচেষ্ট হওয়া প্রয়োজন। সাইবার ক্রাইমের কথা তুমি বলেছ, যে সাইবার ক্রাইমের ক্ষেত্রে আমাদের একটা সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের একটা ইউনিট রয়েছে। তো কেউ যদি কোনো কারো কাজের সমালোচনা করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সমালোচনা করলেই সেটা ক্রিমিনাল অফেন্স হয় না। সমালোচনাটা তথ্যকে যদি আমি পুরোটাই বদলে ফেলি, হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা কেউ যদি আমার কাজ কি, আমার কাজ হলো যে অপরাধীকে ধরা, অপরাধ প্রমাণের জন্য তথ্য প্রমাণ সংগ্রহ করা এবং সেই সংগ্রহিত তথ্য আদালতে পেশ করা, আদালত এটা ট্রায়াল দিলে তার বিচারের ব্যবস্থা করা, তাই না? তো এখন আমার যদি একটা অপরাধীর বিরুদ্ধে আমি যে ব্যবস্থা নিলাম, সেই ব্যবস্থার ফলে, আমার তদন্তের ফলে তার যদি সাজা হয়, আদালত যদি সেটাকে অ্যাপ্রুভ করে যে না, পুলিশ যে অ্যাকশনস নিয়েছে সেই অ্যাকশনস জাস্টিফাইড এবং সেই অ্যাকশনের ফলে, তদন্তের রেজাল্টের ফলে তার যাবজ্জীবন হয়েছে, 10 বছরের কারাদণ্ড হয়েছে, সুতরাং এই সমালোচক যখন এই সমালোচনা করবে, তার আর কথার আর কোনো অস্তিত্ব রইল না। আর কিছু কিছু ক্ষেত্রে আছে, এইটার ক্ষেত্রে সমালোচনার ক্ষেত্রে আমরা বিষয়টাকে ওইভাবে গুরুত্ব মনে করি না, এই কারণে যে আমি জানি আমার কাজটা কতটুকু সঠিক, এবং আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যে আমরা যে কাজটা জেনুইন, এটা যে কোনো সাজানো ঘটনা না, এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা কিন্তু চেষ্টা করি মানুষকে সঠিক তথ্য দিয়ে, যে না, এই যে সমালোচনাগুলো আসছে এগুলো সঠিক না। অনেক বিষয় এখানে উল্লেখ করতে পারেন, যে কল্যাণপুরের পাশের বাসা থেকে অনেকে ভিডিও করেছে, কল্যাণপুরের পাশের বাসা থেকে ইন টাইম মেসেজ তারা দেখেছে, এই মুহূর্তে এই হচ্ছে, কন্টিনিউয়াসলি তারা মেসেজ দিয়ে যাচ্ছে, তাদের সোশ্যাল মিডিয়াতে তারা কাজগুলো করেছে। তো সাজানো ঘটনা হলে তো অন টাইম তারা তাদের মেসেজ দিয়ে পুরো ঘটনা তারা মানুষকে জানিয়েছে, এটা কেমন করে হয়? সম্ভব না। তো মানুষের যদি একটু চিন্তা, আর যদি কেউ মনে করে যে না, পুলিশের সমালোচনা করার জন্যই আমি সমালোচনা করি, পুলিশ যাই করে সঠিক করে নাই, যদি পুলিশের প্রতি কারো এই ধরনের ধ্যান ধারণা থাকে, সেটা ভিন্ন কথা। আরেকটা বিষয় ও বলেছে যে সাইবার ক্রাইম, ইয়েস, এখনকার যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে এটা একটা মারাত্মক আকার ধারণ করেছে। যেমন ছেলেরা, মেয়েরা বিভিন্নভাবে এর শিকার হচ্ছে, এবং আপনাদের কাছে তো প্রচুর এই ধরনের অভিযোগ এসেছে, প্রচুর সম্পর্ক তৈরি হওয়ার পর যে ছবি আমরা আমাদের ডিভিশনগুলোতে প্রত্যেকটা আমরা নতুন প্রপোজাল দিয়েছি, যে 4টা ডিভিশন আছে, প্রত্যেকটা ডিভিশনের জন্য একটা করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য একটা করে মানে সেপারেট উইং থাকবে, যারা শুধু সাইবার ক্রাইমগুলো মনিটরিং করবে। আসল বিষয় হলো কি, যে এই মানে আইটি মানে তথ্য প্রযুক্তির যেই ব্যাপ্তি, এত বেশি এটার ফেজ আছে যে আপনার একজন মানুষের পক্ষে প্র্যাকটিক্যালি মনিটর করে খুঁজে বের করে কে কী করলো, এটা প্রায় অসম্ভব। কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরুতর অভিযোগ আসলে সেটা আপনারা অবশ্যই ব্যক্তিগতভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, এবং কেউ যদি সাইবার ক্রাইম, নতুন তথ্য প্রযুক্তি আইন হয়েছে, তো তথ্য প্রযুক্তি আইনে প্রচুর মামলা হচ্ছে, কেউ যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারিত হয়ে থাকে, তাহলে যথাযথ আইনে যদি মামলা করে, পার্টিকুলারলি আমরা তো ওই মামলার তদন্ত করছি, তাছাড়াও আমাদের তদন্ত কার্যকে আরও বেশি বেগবান করার জন্য আমরা একটা সার্চ মেশিন কেনার চেষ্টা করছি, যাতে করে যে জঙ্গিবাদ কিংবা উগ্রবাদ, দেশের প্রতি হুমকি ইত্যাদিভাবে যদি কেউ নাশকতামূলক কার্য করার চেষ্টা করে, সেগুলোকে যেন আমরা দ্রুত আইডেন্টিফাই করতে পারি এবং তাদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারি, তার ব্যবস্থা নিতে পারি। সেই জন্যও কিন্তু আমাদের সার্ভাই ক্রাইমে একটা মনিটরিং টিম অলওয়েজ কাজ করে যাচ্ছে। আমরা আবারও পরের প্রশ্নে চলে যাব। বর্তমান বাংলাদেশে একটি আলোচিত বিষয় হলো জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের বিষয়ে বাংলাদেশের ঢাকায় যে সকল বিশ্ববিদ্যালয় আছে, সেই সকল হলে আপনাদের মনিটরিংয়ের আপনারা কোনো পরিবর্তন এনেছেন কিনা, এবং এক্ষেত্রে আপনারা কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন? বিগত কিছুদিনে যেই সমস্ত ঘটনাগুলি ঘটেছে, জঙ্গিদের বিরুদ্ধে যে সমস্ত অপারেশনসগুলো হয়েছে, হোলি আর্টিজানের পরে, হোলি আর্টিজানের ঘটনার পরে সিরিজ অফ অপারেশন আমরা করেছি।
তো এর মাধ্যমে আমরা নিশ্চয়ই একটা নেটওয়ার্কের সন্ধান আমরা পেয়েছি এবং এই সন্ধানের ভিত্তিতেই কিন্তু এই অপারেশনগুলো একটার পর একটা হচ্ছে। তা আশা করি যে এই অপতৎপরতা আর বেশি দূর এগোতে পারবে না। আর বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে সমস্ত যারা এই নিহত হয়েছে এবং যারা এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য পেয়েছি তারা কিন্তু আসলেই অধিকাংশ ওই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদম ওয়েল অফ ফ্যামিলির সন্তান। তো সেই ক্ষেত্রে পার্টিকুলারলি কোনো বিশ্ববিদ্যালয়ের পার্টিকুলার কোনো বিশ্ববিদ্যালয় না, আমরা সার্বিকভাবেই আমরা যাদেরকে সন্দেহের খাতায় সন্দেহের আওতায় নিয়ে আসি তাদেরকে আমরা আমাদের মনিটরিংয়ের আওতায় রাখি এবং বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে সেইভাবে কোনো প্রকাশ্যে রেড করা বা প্রকাশ্যে কাউকে গোয়েন্দা নজরদারি করা সেরকম না। আমাদের ইন্টারনাল নজরদারি এবং ইন্টারনাল মনিটরিং এই ব্যবস্থাটা অব্যাহত আছে। এটা যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্ষেত্রে সত্য, বিশ্ববিদ্যালয়ের বাইরেও যারা রয়েছে এই সংশ্লিষ্টতা তাদের ক্ষেত্রেও সত্য। আর একটা কথা বলি যে এই অপারেশনসগুলোতে আমরা যে ট্রেন্ডটা দেখেছি, এই কাজে এই ধরনের তৎপরতায় যারা ইনভলভ হচ্ছে তারা মোটামুটিভাবে বয়সটা 19 থেকে 25-26 এই বয়সের, এবং এই বয়সের ছেলেরা ম্যাক্সিমাম ছাত্রই হয়ে থাকে। এই কারণে আমাদের মনিটরিং আছে। আমরা আবারও পরের প্রশ্ন চলে যাব। স্যার, আমি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করব সেটা হচ্ছে ভীষণভাবে আলোচিত কিন্তু ভীষণভাবে পুরো দেশকে আতঙ্কিত করছে, সেটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস। তো দেখা যাচ্ছে যে এখনকার বিভিন্ন সব ধরনের পাবলিক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় লাগাতার প্রশ্ন ফাঁস হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ছে। তো ঠিক এই সময়টাতে দাঁড়িয়ে এখন যেসব পাবলিক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হচ্ছে সেখানে মানে অনুষ্ঠিত হওয়ার আগে এবং পরে ঠিক গোয়েন্দা বিভাগ কি কি পদক্ষেপগুলো নিচ্ছে স্যার? প্রত্যেকটা পাবলিক এক্সাম শুরু হওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয়ের একটা কমিটি আছে, সেই কমিটি কিন্তু একটা মানে মিটিং করে এবং এই কমিটির আমাদেরও সদস্য রয়েছে। তো পাবলিক পরীক্ষার আগে আমাদের একেবারে অ্যাবসলিউটলি প্রশ্নপত্রের ব্যাপারে আমরা কাজ করি যাতে করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটে। এইটা একটা বিরাট চক্র। আবার এগুলা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এগুলো প্রলোভন এবং তারা মিথ্যা তথ্য দিয়ে তারা বিভ্রান্ত করছে। অরিজিনাল অনেক সময় বলে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তো প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সেই প্রশ্নপত্র আমরা মিলিয়ে দেখেছি যে প্রকৃত প্রশ্নপত্রের সাথে এর 20% বা 30% মিল রয়েছে, বাকিগুলো মিল নাই। এই ঘটনা তো এমনিতেও ঘটতে পারে। কেউ যদি একটা মানে একটা সাজেশন তৈরি করে, বিভিন্ন রকমের সাজেশন দেয়, 30% 40% মিলে যেতে পারে। বাট যারা এই কাজটার সঙ্গে সম্পৃক্ত আমরা তাদেরকে ধরি এবং আমি তোমার অবগতির জন্য বলছি যে এইচএসসি পরীক্ষা যেটা মানে বর্তমানে যে পাবলিক এক্সামটা চলছে এই ঘটনায় সম্পৃক্ত আমরা প্রায় 6-7 জনকে ধরেছি, আমাদের কাছে আছে। আমরা তাদের মাধ্যমে বিষয়টা এমন যে তারা একটা মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে যে হ্যাঁ আমরা প্রশ্নপত্র আছে, তখন আবার অপর এন্ড থেকে তারা রিপ্লাই করে। রিপ্লাই করলে তারা একটা নাম্বার দেয়, নাম্বার দিয়ে বলে যে ইয়েস এই নাম্বারে তুমি এত টাকা পাঠাও। আমরা পরে ওই নাম্বারটা আবার করে কি তারা একটা ইনবক্সে আলাদা একটা কোড দেয়, ওই কোডের নাম্বারটা দেয়, ওই নাম্বারে ওই বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। তো আমরা চেক করে দেখেছি যে ওই নাম্বারগুলোতে সত্যি টাকা যাচ্ছে। যেহেতু টাকা যাচ্ছে, কেউ না কেউ এটার গ্রাহকও আছে ওই প্রান্ত থেকে, তো আমরা এদেরকে ধরছি। তো আসলে এই ক্ষেত্রে সচেতনতা হওয়ার বিষয় দুই পক্ষের উপরে ডিপেন্ড করে। স্টুডেন্টসরাই বা কেন এই ধরনের প্রলোভনে প্রলুব্ধ হবে, কেনই বা চাবে যে একটা ফেক প্রশ্নপত্র বা ফাঁস প্রশ্নপত্র দিয়ে সে পরীক্ষা দেবে। অ্যাট দি সেম টাইম যারা এই কাজটা করছে তারাই কাজটা কেন করবে, এবং করছে বিধায় আমরা চেষ্টা করছি এবং ধরাও খাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রথমে বলবো যে এখন সবচেয়ে আলোচিত বা সমালোচিত যে বিষয়টি সেটা হলো যে তরুণ সমাজে ইয়াবার যে আগ্রাসন, এবং আপনারা প্রতিনিয়ত কাজ করছেন এবং
অন্যান্য মাদকের থেকে সবচেয়ে বেশি ইয়াবা আপনারা সবচেয়ে বেশি অভিযানে আপনারা জব্দ করেন? ঠিক জানতে চাইবো যে তরুণ সমাজকে টার্গেট করার মূল কারণটা কি এবং মাদক ব্যবসায়ীদের টোটাল সিন্ডিকেটটা আসলে কিভাবে নিয়ন্ত্রিত হয়? যে কোনো নতুন বিষয় যুব সমাজকে আকৃষ্ট করে বেশি। একটা ছেলে যখন একটা 18-19 বছর হয় তার মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে, যখন সে আসক্ত হয়ে যায় তখন কিন্তু দায়িত্ব এসে পড়ে তার পরিবার এবং রাষ্ট্রের, যে তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলা। আপনি সিন্ডিকেটের কথা বলেছেন, অবশ্যই যে এইটার ব্যাপ্তি এমন পর্যায়ে ইয়াবা আমরা প্রথম দেখেছি যে মায়ানমার টায়ানমার সহ আমাদের নেইবারিং যে কান্ট্রিজগুলো আছে এগুলা দিয়ে বিভিন্ন রুট ফলো করে দেশের বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা জায়গাতেই মানে এটার একটা নেটওয়ার্ক আছে। নেটওয়ার্কে তাদের গ্রাহকদের মধ্যে যেমন তাদের একটা আছে, নেটওয়ার্ক আছে, আবার যারা মূল জায়গা থেকে ক্রয় করে বিভিন্ন রাস্তা পেরিয়ে এখানে পৌঁছে দেওয়ার জন্য এখানেও একটা নেটওয়ার্ক আছে। সুতরাং একটা সিস্টেমে এই সিন্ডিকেটটার পেছনে কোনো রাজনৈতিক শক্তি আছে কিনা? এবং না, রাজনৈতিক শক্তি আমি বলবো না, যদি কেউ এই কাজের সঙ্গে সম্পৃক্ত হয় এর দায় দায়িত্ব তার নিজের ব্যক্তিগত। রাষ্ট্র কিংবা কোনো রাজনৈতিক সংগঠন কখনোই এটাকে সমর্থন করবে না। আমি কেন, একজন ব্যক্তি সে যে কোনো রাজনৈতিক দলের অংশ মানে অনুসারী হতে পারে, তার এই ব্যক্তিগত কাজের জন্য রাজনৈতিক, তবে কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ এই ধরনের ব্যবসা করবে তাকে আমরা প্রশ্রয় দেবে, এটা অসম্ভব, এটা হতেই পারে না। আমরা আবারও পরের প্রশ্ন চলে যাব। আমরা যারা ছাত্র রয়েছে আমাদের কিছু অধিকার রয়েছে, কিন্তু আমরা যখন সেই অধিকারগুলো মানে আদায় করার জন্য আমরা সমবেত হচ্ছি কিংবা মানে সকলেই আন্দোলনের জন্য যখন সমবেত হতে নেয়, তখন আইন শৃঙ্খলা বাহিনী মানে আমাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করে অথবা টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করে। তো এগুলো না করে তাদেরকে অন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় না? শুধু ছাত্র হিসেবে না, তুমি একজন দেশের নাগরিক হিসেবে যে তুমি কোন পর্যায়ে তোমার অধিকার আদায়ের জন্য কি কি করতে পারো এবং তোমার অধিকার আদায়ের জন্য তোমার কৃতকর্ম যদি অন্য কোনো নাগরিক অধিকার খর্ব করে, অন্য নাগরিকের যদি সমস্যায় পতিত করে, তাহলে কিন্তু সেই নাগরিক অধিকার তুমি পাবা না। তুমি যেমন তোমার নাগরিক অধিকার আদায়ের জন্য তুমি সোচ্চার, আবার অন্য একজন নাগরিক সেই তার নাগরিক অধিকার যেন খর্ব না হয় সেটাও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে, এবং এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। তো এখন তুমি যেটা বলছো যে কোন পর্যায়ে পুলিশ টিয়ার সেল মারে বা লাঠিচার্জ করে, কোন পর্যায়ে যাওয়ার পরে, আমি দেখেছি যে একটা ছাত্র সংগঠন যখন কোনো কর্মসূচি দেয়, কর্মসূচি দেওয়ার আগেই আমরা ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, দেখেন আপনারা কি করতে চান, কতটুকু যাবেন, কোথায় মিছিল নিয়ে যাবেন, কোন পর্যায়ে যাবেন। তো তারা আমাদের সঙ্গে একটা মানে বোঝাপড়ায় আসে যে ইয়েস আমরা টিএসসি থেকে আমরা মিছিল বের করব, শাহবাগ মোড় পর্যন্ত আসব, এসে ওখানে আমরা আমাদের বক্তব্য পেশ করব, করে আমরা আমাদের মানে মেসেজটা দিয়ে আমরা চলে যাব। তো দেখা যায় যে তারা এটা ভেদ করে আসলো, ওইখানে এসে তখন তাদের আর কর্মীদের উপর, তার ছাত্রদের উপর আর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না, চলে যায় শাহবাগ। একটা উদাহরণ দিচ্ছি, শাহবাগ মোড়ে চলে যায়, মোড়ে গিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিল। আমরা কিছুদিন আগে টেলিভিশনে একটা দিয়েছি, অ্যাপস দিয়েছি, একটা ছোট একটা পোর্টালে দিয়েছি যে কি ধরনের হয়রানির শিকার ঢাকা মহানগরবাসী হয়। রোগী মারা গিয়েছে, অ্যাম্বুলেন্সকে আমরা পাস করতে পারি নাই। ঘন্টার পর ঘন্টা শাহবাগের মোড় যদি বন্ধ থাকে, সারা ঢাকা শহরে এটার কী ইম্প্যাক্ট হয়, ক্যান ইউ ইমাজিন? যে ঢাকা শাহবাগের মোড়ের একটা পয়েন্টের কথা বললেন, হাজারো পয়েন্ট আছে ঢাকা মহানগরীতে। যদি ঢাকা মহাখালীতে কোনো আন্দোলনের জন্য রাস্তা বন্ধ করে যায়, আজ তো ঢাকা শহর কলাপস হয়ে যায়। তখন কি করলেন পুলিশ? জনগণ যখন বাসের মধ্যে একজন যাত্রী বসে থাকে, যাত্রী যদি বসে দেখে যে পুলিশ দাঁড়িয়ে আছে, ছাত্ররা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে বসে আছে, যাত্রীরা পুলিশকে কি বলে যে পুলিশ করছেটা কি? আমরা ঘন্টার পর ঘন্টা রাস্তায়, আমার রোগী মারা যাচ্ছে, আমি আমার এই জরুরি কাজ করতে পারছি না, আর পুলিশ এই ছাত্রদেরকে পাহারা দিচ্ছে, আর আমি ভোগান্তির মধ্যে আছি। তখন কি ওই নাগরিক অধিকার পাওয়ার কি প্রয়োজন রয়েছে না?
তো ওই পরিস্থিতিতে আমরা কিন্তু ছাত্রদের উপর চড়াও হই না, তখন তাদেরকে বলি যে এই হেলার দিয়ে বলতে থাকি যে তোমরা রাস্তা ছেড়ে দাও, এই ভোগান্তির শিকার হচ্ছে। যখন দেখা যায় যে এটা চরম পর্যায়ে পৌঁছায়, যখন দুর্ভোগ এমন পর্যায়ে অসহনীয় হয়ে ওঠে, তখন আমরা বাধ্য হই। এক্সট্রিম মেজার্স নেওয়ার আগে, কাউকে লাঠিচার্জ, টিয়ার গ্যাস এগুলি করার আগে বারংবার তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়। যখন ওই পর্যায়গুলি শেষ হয়ে যায়, যখন কোনো উপায় থাকে না, তখনই কিন্তু তারপরেও আমরা অনেক সেন্সিটিভ স্টুডেন্টসদের ব্যাপারে। এবার একটু অনুষ্ঠানের ভিন্ন দিকে আসবো। এখানে যে প্রজন্ম আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। তোমরা কেমন করে পুলিশকে দেখতে চাও? পুলিশের কাছ থেকে কী ধরনের সার্ভিস প্রত্যাশা করো? কেমন করে পুলিশের সার্ভিসটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং মানুষ পুলিশের প্রতি কেমন করে আরও বেশি আস্থাশীল হতে পারে? একটা ছোট ঘটনা বলি, সেটা হচ্ছে উত্তরাতে একটা পেজ খোলা হয়েছিল, ফেসবুক পেজ, যেটা হয়তো জানেন স্যার। ওখানে দেখা গিয়েছে যে খুব সহজেই মানুষজন পোস্ট করছে যে আমার এলাকায় এই প্রবলেম, আমার সেক্টরে এই প্রবলেম, তো খুব তাড়াতাড়ি সেসবের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো এরকম যদি আরও কিছু, যেটা আর কি সরাসরি কানেক্ট করছে, আপু যেটা বলেছিল যে কমিউনিকেশন গ্যাপটা আর থাকছে না, তো জনগণের সাথে যদি পুলিশের কোনো কমিউনিকেশন গ্যাপ না থাকে, সেক্ষেত্রেই দেখা যাবে যে আরও খুব সন্তোষজনক অবস্থায় জনগণ এবং পুলিশ দুজনেই থাকবে। যদি আমাদের দীর্ঘসূত্রিতার ব্যাপারটা আরও কমে যায়, তাহলে আরও ভীষণভাবে ভালো হবে। যেমন একটা অভিযোগ দেওয়ার পরে যে আমরা কুইক রেসপন্স, কুইক রেসপন্সের ব্যাপারটা, এবং মানে অ্যাক্টিভ কোনো পদক্ষেপ নেওয়া। যে আমি মনে করি যে পুলিশের সাথে সাধারণ জনগণের মাঝে একটা সবসময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়ে যায়। আমার মনে হয় পুলিশ যদি তাদের পদক্ষেপগুলোর স্টেপ বাই স্টেপ আরেকটু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি জনগণের কাছে পৌঁছাতে পারে যে পদক্ষেপগুলো আসলে কেমন নিচ্ছে, তাহলে আমার মনে হয় জনগণ আরও অনেক বেশি সন্তুষ্ট হতে পারবে। আমার মনে হয় এই কমিউনিকেশন গ্যাপটা যদি একটু পূরণ করা যায়, তাহলে হয়তো অনেক ভালো হতো। আমরা চেষ্টা করি সঠিক বিষয়টাকে উপস্থাপন করে, কে আমার প্রশ্নে সন্তুষ্ট হলো, কে হলো না, তার ঊর্ধ্বে গিয়ে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক জিনিসটাকে আদালতে উপস্থাপন করা। সাধারণ মানুষ এবং পুলিশ এই গ্যাপটা কমিয়ে আনতে চায়। আমরা সাধারণ মানুষের কাছে মিশতে চাই, মানুষকে বোঝাতে চাই যে আমরা সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক এবং আমরা আপনাদের সেবা করতে চাই। এটা আমার দায়িত্ব। এটা এমন না যে সেবা করে এটা আমি কাউকে ধন্য করছি, কাউকে খুশি করছি, এটা না। ইট ইজ মাই ডিউটি টু সার্ভ দি পিপল। আমি তোমাদের কাছে জানতে চাই যে তোমাদের মধ্যে কারো পুলিশ হওয়ার আগ্রহ আছে কিনা? সত্য এবং জাস্টিসের পক্ষে কাজ করা আমার মনে হয় পুলিশের থেকে সবচেয়ে বেশি সক্ষম, এবং জনগণের কাছে থেকে কাজ করা পুলিশের পক্ষে সবচেয়ে বেশি সক্ষম। এই জন্য আমার ইচ্ছা পুলিশকেই প্রফেশন হিসেবে গ্রহণ করা। পুলিশ হচ্ছে একদম মাঠ পর্যায়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার স্বপ্ন আছে যে আমি অবশ্যই আমার বিসিএসে উপরের দিকে চয়েসে পুলিশ রাখবো। তো আমার ইচ্ছা আছে এজন্য যে জনগণের সুবিধার ক্ষেত্রে। এই যে তরুণরা এই ধরনের জঙ্গিবাদের প্রতি আকৃষ্ট হচ্ছে, ভুল পথে পা দিচ্ছে, তাদের এই বিষয়ে তোমাদের কি বক্তব্য? তাদের পরিবারের সাথে তাদের একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, যে তাদের পরিবার বলতে পারছে না যে তারা কোথায় ছিল এতদিন, বা আমরা দেখি যে অনেক দিন ধরে তারা মানে অনুপস্থিত ছিল বা তারা লুকিয়ে ছিল, তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো পরিবার যদি প্রথম থেকেই তাদেরকে ওভাবে এই কমিউনিকেশন গ্যাপটা যদি দূর করতে পারে, তাহলে অবশ্যই তারা কোনটা সঠিক, চরমপন্থী হওয়াটা যে সঠিক না, এসব ব্যাপার সম্পর্কে তারা অনেক ভালোভাবে জানতে পারবে। আমরা এখন চেষ্টা করি যে আমাদের ক্লাসে যদি কেউ নিয়মিত অনুপস্থিত আছে এমন কেউ থাকে, তাহলে তার নিয়মিত খোঁজ খবর নেওয়া। আমরা নিজেদের সহপাঠী বন্ধুদের যদি একটু খোঁজ খবরটা নিই, তাহলে হয়তো এই ধরনের সমস্যাগুলো আমাদের আর সম্মুখীন হতে হবে না। আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। দুটি প্রশ্ন করে অনুষ্ঠানটি শেষ করব। জানতে চাইব যে সামনের দিনগুলোতে ঢাকায় বা আশেপাশে বড় ধরনের কোনো জঙ্গি হামলার কোনো, আপনারা যেহেতু গোয়েন্দা সংস্থা আপনারা এগুলো নিয়ে কাজ করছেন, কোনো ধরনের তথ্য আছে কিনা এবং এর জন্য আপনাদের প্রস্তুতিটা আসলে এখন কেমন? আপনি যেটা বলেছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা আমরা দেখি না এবং আমরা তৎপর রয়েছি, যথেষ্ট তৎপর রয়েছি। তো এরকম আশা করি বাংলাদেশে এই জঙ্গিবাদ একেবারে নির্বাসিত হবে। একদম অনুষ্ঠানের শেষ প্রশ্ন, যে পুলিশের বিরুদ্ধে সবসময় অভিযোগ আসে যে পুলিশ তদন্তের ক্ষেত্রে একটা পক্ষ নেয়, যেটা আপনি একটু আগেও বললেন। ঠিক জানতে চাইব যে রাজনৈতিক মামলাগুলোর ক্ষেত্রে পুলিশ এখন কিভাবে তদন্ত করছে এবং বিরোধী দল অর্থাৎ সবসময় পুলিশকে অভিযোগ করে যে পুলিশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। আইনের কোথাও রাজনৈতিক মামলার কোনো অস্তিত্ব নাই।
রাজনৈতিক মামলা বলতে আসলে কিছু নাই। যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে সেই অপরাধটা প্যানাল কোডের কোন কোন ধারায় অপরাধ সংগঠিত হয়েছে কিংবা কোনো মাইনর অ্যাক্টসের কোন আইনের কোন ধারায় অপরাধ হয়েছে সেই আইনে কিন্তু মামলা হয় এবং তদন্তটাও হয় সেইভাবে যে সে অপরাধটা সে করেছে কিনা। আমরা সবসময় চেষ্টা করি যে পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ তদন্ত এবং পুলিশের দ্বারা যেন কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সংগঠন ক্ষতিগ্রস্ত না হয়, এটাই কিন্তু থাকে আমাদের মূল লক্ষ্য। কেউ পেট্রোল বোমা নিক্ষেপ করলো, পেট্রোল বোমায় একজন লোক মারা গেল, আরেকজন পুড়ে গেল, এটি কি অপরাধ না? সেই ব্যক্তি কি সেই অপরাধের জন্য সে রাষ্ট্রের কাছে কি প্রতিকার চাইবে না? এখন সেই অপরাধটা যদি কোনো ব্যক্তি করে থাকে, নিশ্চয়ই করেছে, সেই ব্যক্তিটা যদি কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে থাকে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে না? সামনে জাতীয় নির্বাচন, ঠিক জাতীয় নির্বাচনের আগে সবার আগে যে পরিস্থিতি বা নাশকতা বা আমরা বিশৃঙ্খলা যাই বলি না কেন ঢাকা কেন্দ্রিকে হয়। তো আপনি এখন ঢাকার অনেক বড় একটি দায়িত্ব পালন করছেন, তো সামনের দিনগুলোতে আপনার প্রস্তুতিটা কিরকম, যে বড় ধরনের কোনো এটা কিন্তু শুধু পুলিশ না, এটা একটা রাষ্ট্রীয় একটা মানে ব্যবস্থা অংশ। এখানে স্টেক হোল্ডার্স নট অনলি পুলিশ। আপনি যদি বলেন যে সামনের যে জাতীয় নির্বাচন সেখানে রাজনৈতিক এইটার মেইন স্টেক হোল্ডার্স হলো পলিটিক্যাল পার্টিস, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের আচরণগত দিক আছে, তাদের সিদ্ধান্তের ব্যাপার আছে, তারপরে আছে নির্বাচন কমিশন, তারপরে আছে মন্ত্রণালয়, সবার প্রথম দায়িত্ব কিন্তু পুলিশের, পুলিশ অবশ্যই অবশ্যই। মানে সবার আমাদের টার্গেট একটাই, আপনাদের আমাদের উপর দায়িত্ব হলো যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত করা, আমাদের টার্গেট এটাই। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, NTV, BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।